সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আনিসুজ্জামান এর আমাদের সংস্কৃতি। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সাহিত্য, শিল্প, নৃত্য, গীত, বাদ্য বুঝে থাকি। এগুলো সংস্কৃতির অপরিহার্য অঙ্গ, তবে এগুলোই সংস্কৃতির সবটা নয়। সংস্কৃতি বলতে মুখ্যত দুটো ব্যাপার বোঝায়: বস্তুগত সংস্কৃতি আর মানস সংস্কৃতি। ঘরবাড়ি, যন্ত্রপাতি, আহার বিহার, জীবনযাপন প্রণালী এসব বস্তুগত সংস্কৃতির অন্তর্গত। আর সাহিত্যে, দর্শন, শিল্পে, সঙ্গীতে মানসিক প্রবৃত্তি যে বহিঃপ্রকাশ ঘটে তাকে বলা যায় মানস সংস্কৃতি। বস্তুগত আর মানস সংস্কৃতি মিলেই কোনো দেশের বা জাতির সংস্কৃতি পরিচয় ফুটে ওঠে। বাংলাদেশে আমরা যে সংস্কৃতি উত্তরাধিকার বহন করছি তা অনেক পুরনো। এই সংস্কৃতির কিছু বৈশিষ্ট্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মেলে, কিছু বৈশিষ্ট্য আলাদা করে শনাক্ত করা যায়। নৃতাত্ত্বিক বিচারে, কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশে, ধর্মানুপ্রেরণায়, বর্ণপ্রথায়, উৎপাদন পদ্ধতি অনেকখানিতে বাঙালি সংস্কৃতির মিল পাওয়া যায় গোটা উপমহাদেশের সঙ্গে। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর ভাষা। এই গোষ্ঠী অন্যান্য ভাষা ছড়িয়ে আছে উপমহাদেশের উত্তরাঞ্চলে। বাংলার অনেক রীতিনীতিরও মিল খুঁজে পাওয়া যায় সেই এলাকার। আবার ধান, তেল, হলদি, পান, সুপারি ব্যবহারের মিল পাওয়া যায় দক্ষিণাঞ্চলের সঙ্গে। সেলাই ছাড়া কাপড় পরার বিষয়েও বেশ মিল ওই এলাকার সঙ্গে। এর কারণ বাংলার আদি জনপ্রবাহ ছিল প্রাক আর্য নরগোষ্ঠীভুক্ত। পরে এর ওপরে আর্য জনগোষ্ঠীও তাদের প্রভাব এসে পড়ে। সে প্রভাব এত তীব্র ছিল যে তাই দেশজ উপকরণে পরিণত হয়। পরে মুসলমানরা যখন এদেশ জয় করলেন তখন তারা যে সংস্কৃতি নিয়ে এলেন তাতে তুর্কি আর ইরান, মধ্য এশিয়া সাংস্কৃতিক উপমহাদেশে মিশেছিল, যেখান থেকে অনেক কিছু এলো বাঙালি সংস্কৃতিতে। তারপর এদেশে যখন ইউরোপীয়রা এলেন তখন তারা এদেশের সংস্কৃতির সঙ্গে যোগ ঘটালেন আরও একটি সংস্কৃতির। এভাবে বাংলার সংস্কৃতিতে অনেক সংস্কৃতি প্রবাহের দান এসে মিশেছে, আর নানা উৎসের দানে আমাদের সংস্কৃতি হয়েছে পুষ্ট। বাংলার সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থান আমাদের সংস্কৃতিতে দান করেছে স্বাতন্ত্র্য। ভৌগোলিক বৈশিষ্ট্যের দরুন বাংলার বিভিন্ন রাজত্ব যেমন স্থায়িত্ব লাভ করেছে, সমর্থ হয়েছে, তেমনি বাংলার এই বিচ্ছিন্নতার ফলে ধর্মমতের ক্ষেত্রে বিদ্রোহ ও উদ্ভাবন দেখা দিয়েছে। বাংলা সাহিত্য সঙ্গীতের ক্ষেত্রে প্রাকৃতিক বৈচিত্র্য প্রভাব লক্ষ্য করা যায়। সর্বদেবী মনসার মাহাত্ম্য গান ভিত্তি করে লেখা মনসামঙ্গল কাব্যের উদ্ভব পূর্ববঙ্গের জলভূমিতে, পশ্চিমবঙ্গের রুক্ষ মাটিতে বিকাশ বৈষ্ণব পদাবলীর, নদীমাতৃক পূর্ববঙ্গের ভাটিয়ালি গানের বিস্তার, শুষ্ক উত্তরবঙ্গে ভাওয়াইয়ার, আর বাংলা পশ্চিমাঞ্চলে কীর্তন ও বাউলের। শিল্প সামগ্রীর লভ্যতাও প্রকৃতির ওপর নির্ভরশীল, তাই বাংলা স্থাপত্যে পাথরের চেয়ে ইট আর মাটির প্রাধান্য। মৃৎফলক এখানকার অনন্য সৃষ্টি। বাংলার ভাস্কর্যেও মাটির প্রাধান্য, আর সেই সঙ্গে দেখা যায় এক ধরনের সামগ্রীর ওপরে অন্য ধরনের সামগ্রীর উপযোগী শিল্প সৃষ্টির প্রয়াস। অন্য দিক দিয়ে বিচার করলে দেখা যাবে যে বাংলা মানস সংস্কৃতি প্রধানত আশ্রয় করেছে সাহিত্য ও সঙ্গীত, আধ্যাত্ম, চিন্তা ও দর্শনকে। স্বল্প হলেও স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলার ক্ষেত্রে বাংলার দান আছে, কিন্তু বিজ্ঞান ও গণিতের সাধারণ তেমন ঐতিহ্য বাংলায় গড়ে ওঠেনি। ফলিত বিজ্ঞানের একটি ক্ষেত্রে আয়ুর্বেদ শাস্ত্রে বাংলার একটা ভূমিকা ছিল, কিন্তু তাও ছিল সীমাবদ্ধ। প্রযুক্তির ক্ষেত্রে বাংলার অগ্রগতি দেখা দিয়েছিল মূলত কারুশিল্পে, তবে শতাব্দীর পর শতাব্দী ধরে এই কারুশিল্প বিকশিত হলেও এর প্রযুক্তিতে বৈপ্লবিক কোনো পরিবর্তন ঘটেনি। প্রযুক্তির ক্ষেত্রে বড় পরিবর্তন হয়েছে ইংরেজ আমলে, তবে সে প্রযুক্তি বাংলার নিজস্ব সৃষ্টি নয়, আন্তর্জাতিক ক্ষেত্র থেকে ধার করা। বাংলার সাংস্কৃতিক স্বাতন্ত্র্য পরিস্ফুট হতে থাকে
খ্রিস্টীয় সপ্তম-অষ্টম শতাব্দী থেকে। এই স্বাতন্ত্র্য দেখা দেয় শাসন ব্যবস্থায়, সামাজিক জীবনে ও অর্থনৈতিক ক্ষেত্রে। বাংলা ভাষার সাহিত্য লিপির বিকাশ সে স্বাতন্ত্র্যকে অর্থপূর্ণ করে তোলে। বহিরাগত মুসলমানরা এদেশ জয় করেন ত্রয়োদশ শতাব্দীর শুরুতে। মুসলমান শাসকেরা বাংলা ভাষা ও সাহিত্যের পৃষ্ঠপোষকতা করে তার বিকাশে সহায়তা করেন। ষোড়শ শতাব্দীর শেষে মুঘলরা বাংলাদেশ জয় করেন। মুঘল আমলে বাংলা ভাষা ও সাহিত্য আগের মতো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা লাভ করেনি, তবে একটা বৃহত্তর পরিবেশের সঙ্গে তখন বাংলা সংস্কৃতির যোগ ঘটে। তারপর 18 শতকের মধ্যভাগে ইংরেজ শাসন প্রবর্তিত হলে যোগাযোগের পরিধি আরও বিস্তৃত হয়। বিশ্ব সংস্কৃতির সঙ্গে বাংলার যোগ সাধিত হয়। ওই সময় পর্যন্ত বাংলাদেশে উচ্চ বর্গের সংস্কৃতির সঙ্গে নিম্নবর্গের সংস্কৃতির কিছু কিছু ভেদ ছিল। কারুশিল্পের ক্ষেত্রে ভেদটা খুব চোখে পড়ে। এর একটা ধরা ছিল উচ্চ শ্রেণীর ভোগ্য, রূপোর কাজ, হাতির দাঁতের কাজ, রেশমি ও উঁচু মানের সুতি কাপড়ের শিল্প। অন্য ধারটা ছিল সাধারণের ভোগ্য, শাঁখের ও পিতলের কাজ, নকশি কাঁথা, পাটি, আলপনা। সমাজের উঁচু পর্যায়ে সংস্কৃত বা ফার্সির যে চর্চা হতো তা নিচু স্তরকে স্পর্শ করেনি। ধ্রুপদী সঙ্গীত ও লোকসঙ্গীত চর্চার মধ্যেও এমন পার্থক্য ছিল। লোকসাহিত্য শিষ্ট সাহিত্যের ভেদও ছিল, তবে বাংলার সাহিত্য সঙ্গীত সমাজের প্রায় সকল স্তরকে স্পর্শ করতে সমর্থ হয়েছিল। এই জন্যে বাংলার মানব সংস্কৃতিতে সবচেয়ে প্রাধান্য সাহিত্য ও সঙ্গীতের। ইংরেজ আমলে যে নতুন সাংস্কৃতিক বিকাশ ঘটে তার প্রেরণা এসেছিল প্রধানত পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি থেকে। পাশ্চাত্য শিল্প ও সংস্কৃতির সঙ্গে যাদের যোগ ঘটেনি তারা এর বিকাশে এবং এর উপভোগ্যতায়ও অংশ নিতে পারেনি। একালে সাহিত্য, সঙ্গীত, নাটক, চিত্রকলা প্রধানত নগরের সৃষ্টি। এর অর্থ আমাদের মানব সংস্কৃতির শ্রেষ্ঠ রূপ নির্মিত হয় উচ্চ ও মধ্য শ্রেণীর মুষ্টিমেয় ইংরেজি শিক্ষিতের হাতে। ঔপনিবেশিক নয়, কিন্তু আগের মতোই শ্রেণী বিভক্ত। তাই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সকলের অধিকার সমান নয় এবং এক শ্রেণী সৃষ্টি সংস্কৃতিতে অন্য শ্রেণীর প্রবেশাধিকার নেই। আবার এক শ্রেণীর সৃষ্টি অন্য শ্রেণীর পক্ষে রুচিকর নয়। সমাজের বৈপ্লবিক পরিবর্তন না হলে এই অবস্থার কোনো বদল আশা করা যায় না। 18 শতক পর্যন্ত বাংলা সংস্কৃতিকে এক অর্থে ধর্মমুখী বলা যায়। বৈষ্ণব সাহিত্য ও মঙ্গল কাব্য, ইসলাম ধর্ম বিষয়ক রচনা বা নবী জীবনী, কীর্তন, শ্যামা সঙ্গীত তার উদাহরণ। এমনকি আধ্যাত্ম তত্ত্বাশ্রিত প্রণয়োপাখ্যান এর মধ্যেও ধরা যায়। তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয়। প্রথমত, বাংলা সাহিত্য ও সঙ্গীতে নানা ধর্ম সম্প্রদায়ের বক্তব্য একই সঙ্গে স্থান পেয়েছে। দ্বিতীয়ত, ধর্ম অবহেলার পাশাপাশি এক ধরনের সমন্বয় চেতনা কাজ করেছে। যোগ ও সুফিবাদের সমন্বয় আর বাউল গান তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। তৃতীয়ত, এর সব ক্ষেত্রেই শেষ পর্যন্ত ধর্মীয় বস্তুর চেয়ে বড় হয়ে উঠেছিল মানবিকতা। বৈষ্ণব কবিতা বা আধ্যাত্মিক প্রণয় কাহিনী তত্ত্বের চেয়ে প্রেমের কাহিনী রূপেই অধৃত হয়েছে। মঙ্গল কাব্যে দেবতার চেয়ে বড় হয়ে উঠেছিল মানুষ। বৈষ্ণব কবি রামকৃষ্ণ বিষয়ক পদ লিখেছেন। অমুসলমান কবি লিখেছেন কারবালার কাহিনী। এই মানসিকতাকে যদি বাঙালি সংস্কৃতির একটা মুখ্য প্রকাশ বলে গণ্য করি, তাহলে 19-20 শতকের বাংলা সংস্কৃতিতে সেই মানবদের বিচিত্র রূপ প্রত্যক্ষ করি। পুরনো ধারার সংস্কৃতিতে সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কিছু প্রতিবাদ আছে। একালের সংস্কৃতিতে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের কথা সরবে শোনা যায়। এই দিক দিয়ে দেখলে আমাদের সংস্কৃতির প্রবাহমান ধারায় মানব কল্যাণ ও সামাজিক ন্যায়ের প্রতি স্পষ্ট পক্ষপাত ফুটে উঠেছে। আমাদের সংস্কৃতির বিচিত্র রূপ নিয়ে যেমন আমরা গর্ব করতে পারি,
তেমনি তার এই ভাববস্তুও আমাদের গৌরবের বিষয়।